গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস মালতীদির গল্প। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ঝিরঝির বৃষ্টি চলছিল কদিন ধরে। আকাশের মুখ কালো স্লেটের মতো ল্যাপা পোঁছা ছিল এ কদিন। মালতের মনের মতো অন্ধকারে নিরানন্দ হয়েছিল এই শহরটা। আজ সুন্দর রোদ উঠল, সবুজ আর হলুদে মেশা হালকা সোনালি রোদ। আজ জানলা খুলে দিল মালতী। বিছানায় বাঁকা রেখায় কোণ ফাঁক দিয়ে তারই একটা লম্বা ফালি এসে আলোকিত করল ঘর। কদিন পরে কোণের পর্দা ঢাকা গৃহস্থালী ঝলসে উঠল আবার। ছোট্ট একটা উলের কাটা গায়ে দিয়ে টুকটাক এটা ওটা করতে লাগলো মালতী। স্টোভের মলিন দেহ ফ্লানেলের টুকরোয় মুছে নিয়ে স্পিরিট ঢেলে আগুন ধরালো। জল চাপিয়ে দিল ছোট্ট প্যানে। আলু সেদ্ধ হলো, ডিম সেদ্ধ হলো, চায়ের জল ফুটল। কোণে পড়ে থাকা পেয়ালা দুটি উত্তপ্ত হয়ে উঠল চা পাতার টলটলে রসে। টোস্ট হলো। রমেন নিজেই একবার বেরিয়ে গিয়ে ফল নিয়ে এলো কিছু। তারপর সেই রুটি, মাখন, কলা, ডিম, আলু দিয়ে সমাধা হলো দুপুরের আহার। সব সেরে তারপর একটু বিশ্রাম নয়, শান্তি। রমেন পায়ের ওপর কম্বল টেনে মাথার তলায় দুই হাত দিয়ে চিত হয়ে শুয়ে কি ভাবছিল। মালতীকে পাশে অনুভব করেই চকিত হয়ে উঠে বসল। শুয়ো না, প্রস্তুত হয়ে নাও। কিসের প্রস্তুত? মালতীদি অবাক। সেসব বলবো তোমাকে, এখন প্রস্তুত হয়ে নাও, বেরোতে হবে। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? রমেন অসহিষ্ণু হয়ে জিভ আর তালুতে ঠেকিয়ে বিরক্তিসূচক শব্দ করল একটি। কথা বলো না, সব ব্যবস্থা করে এসেছি, এবার দয়া করে চলো। হাসপাতালে গিয়ে আমি কি করব? এবার মালতী দিয়েও একটু গো ধরেন। কি আবার করবে? ডাক্তার দেখাবে? হঠাৎ ডাক্তার দেখাবো কেন? হঠাৎ মানে? বলা নেই কওয়া নেই, কদিন পর এসে। কি আশ্চর্য, এর মধ্যে তুমি এত বলা কওয়ার দরকার দেখছো কোথায়? তবে আমি করলাম কি এতদিন? ডাক্তারের ব্যবস্থা? হ্যাঁ। ঈষৎ রাগ মেশানো সংক্ষিপ্ত জবাব। পকেটে হাত ঢুকিয়ে রমেন পেছন ফিরে জানলায় গিয়ে দাঁড়ালো। ইতস্তত করল মালতীদি। তারপর একেবারে বুকের তলায় এসে মাথা নিচু করল। হাসপাতালে ডাক্তার কেন? হাসপাতালে ডাক্তারকেই আমাদের দরকার। এক্ষুনি? এক্ষুনি। তারপর? তারপর দেখিয়ে ফিরে আসবো। ও, ফিরে আসবো? মালতীদের বুক থেকে যেন একটা ভয়ের বোঝা নামে। ফিরে দাঁড়ালো রমেন। ফিরে আসবো না তো কি ওখানেই সংসার সাজিয়ে বসবে নাকি? করুণ চোখে তাকিয়ে কি ভেবে মালতীদি হাসল একটু। রমেনের গলায় মমতা ফুটে উঠল। তুমি বড় ছেলে মানুষ মালতী, আর একটু শক্ত হও। মাথার চুলে হাতে বিলি কেটে বলল, এবার তৈরি হয়ে নাও, কেমন? হাত বাড়িয়ে সে কোটটা হ্যাঙ্গার থেকে টেনে নিল। বুকের সান্নিধ্য থেকে সরে এসে মালতীদি বললেন, আজ থাক। না না, ও আজই সারতে হবে। সারার কি আছে, কাল যাব। বেশ কথা, এদিকে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি না আমি। এটা কি তোমাদের কুমিল্লা নোয়াখালী নাকি, যখন খুশি আর যা খুশি করলেই হলো? এরপরে মালতীদি আর কথা বাড়ায় না। শরীরের কষ্টে, মনের কষ্টে এ কয়দিনেই মুখখানা তার নিষ্প্রভ হয়ে গেছে। ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আয়নায় দাঁড়িয়ে কোনো মতে সামান্য প্রশোধনটুকু সেরে নিলেন। তারপর রমেনের দিকে পিঠ ফিরিয়ে শাড়ি ছাড়তে আরম্ভ করলেন। রমেন একদৃষ্টে তাকিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা মালতী, বলো, ঠিক কমাস হলো তোমার? মালতীদি লাল হয়ে উঠলেন, জবাব দিলেন না। রমেনের একটু লজ্জা নেই কেন? মাস তিনেকের বেশি না? না কি জানো, অত শত জানি নে। 16 বছরের মেয়ের মতো করছো কেন? লজ্জার আবার বয়স আছে নাকি?
মালতীদি ভাবলেন, যে কথা লজ্জার তা তো সবসময় সকলের কাছেই লজ্জার, আর এই ব্যাপারটাই তো মালতীর রীতিমতো খাটের তলায় ঢুকে যেতে ইচ্ছে করছে। ডাক্তার জিজ্ঞেস করলে ঠিকমতো বলতে পারবে তো? ছুরির ফলার মতো তীক্ষ্ণ প্রশ্ন। যেন এতটুকু আর্দ্রতা নেই কোথাও, নেই একটু সলজ্জ সপ্রেম লুকোচুরির মজা। প্রায় স্বভাব বিরুদ্ধভাবে অসহিষ্ণু হয়ে মালতী বললেন, আচ্ছা আচ্ছা, তার জন্য তোমাকে ভাবতে হবে না। পাতলা শাড়ির সিল্কের আঁচলটি কাঁধের উপর ফেলে দিয়ে শাড়ি পরা সমাপ্ত করলেন তিনি। তারপর জানলা বন্ধ করলেন, বিছানার ঢাকা টান করলেন, দরজায় চাবি লাগালেন। বেরিয়ে আসতে আসতে প্রায় অপরাহ্ন নামল। অপ্রসন্ন মুখে রমেন বলল, ইস, কত দেরি করে ফেললে। এতক্ষণে কান্নার বদলে মুখের ভাব থমথমে হয়ে উঠেছে মালতীদির। এতই যদি দেরির ভয়, তবে নিজেই সকাল সকাল এলে পারতে। কত ঘুরেছি কদিন ভোরে তা জানো? ঘুরেছ সেটা কি আমার দোষ? তবে কার? স্বভাব। সত্যি করে বলো তো, কোথায় ছিলে কদিন? তোমাকে লুকিয়ে আর কোথাও বাস করবার মতো অন্যায় জায়গা আমার আছে নাকি? ভারী আর মিষ্টি গলা রমেনের। মালতীদের রুক্ষ স্বর খাদে নেমে আসে হঠাৎ। নেই বলেই জানতাম, কিন্তু। কিন্তু কি? তোমার এই অদ্ভুত ব্যবহারের অর্থ আমি বুঝতে পারছি নে। রাস্তায় বেরিয়ে আর কৈফিয়ত তলব করো না, আশা করি নিজে থেকে বুঝতে পারবে সব। একটু চুপ করে থেকে অনেক সংকোচ কাটিয়ে মালতীদি বললেন, একটি সত্যি কথা বলবে? কি? এই ব্যাপারটায় তুমি একটু সুখী হওনি না? বাজে কথা। বাজে কেন? অন্তত এই মুহূর্তে এটাই তো সবচেয়ে জরুরি বলে মনে হচ্ছে আমার। তোমার জরুরির তালিকায় আর কি কি পড়ে? প্রথমেই থামল মালতী। হাজারবার বলা কথা আরেকবার বলতে দ্বিধা করল। তারপর বলল, জানো তো, অবিবাহিত স্বামী স্ত্রীর ছেলে মেয়ে মানে। বুঝেছি। রমেন গম্ভীর। তাহলে নিজেদের জন্য না হোক, ভবিষ্যৎ মানুষটির জন্য নিশ্চয়ই একটা অনুষ্ঠান করা দরকার, এই তো? রমেন পাদপূরণ করল। কিন্তু তার চেয়ে ভবিষ্যৎ মানুষগুলো না জন্মানোই কি ভালো নয়? আহা, ভালো মন্দ যেন এখন নিজেদের মুঠোয়, যা হবার তা তো হয়ে গেছে। কি বলতে যাচ্ছিল রমেন, বাসে উঠতে উঠতে হারিয়ে গেল সে কথা। এরপরে কত দূর যে যেতে হলো কে জানে। বাস থেকে নেমে টিউব, টিউব থেকে ট্যাক্সি, বসে থেকে হেঁটে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল মালতীর। শহরে কি আর কোনো ডাক্তার বা হাসপাতাল ছিল না? এ কোথায় কোন নির্জন প্রান্তরে নিয়ে এলো তাকে? অত্যন্ত সুন্দর ব্যবস্থা। বোধহয় মনের ভাবটা বুঝেই রমেন বলল, আরামে থাকবে। থাকবো মানে? থাকবে মানে বাচ্চা জন্মাক আর না জন্মাক, হাসপাতালে তো আসতে হবে তোমাকে। আজকে তো আর নয়। শেষ যেখানে হবে শুরুটাও তো সেখানেই করা দরকার। চেনা পরিচয় হয়ে থাকবে, রোগী তাদের আপনার জন হয়ে উঠবে। 3 দিন ধরে কি এই খুঁজেছ? এই খুঁজেছি। সবচেয়ে যে ব্যবস্থা ভালো, যা ভালো, তার জন্য এই কদিনের কষ্ট আমার। বুক থেকে অভিমানের মেঘ সরে গিয়ে মনের আকাশ হালকা হলো মালতীর। একটু দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছে বটে রমেন, কিন্তু মালতীর চিন্তাতেই তো সময় কাটিয়েছে, তার জন্য তো এত কষ্ট করেছে। ঘন সবুজ মাঠের মধ্যে নিতান্ত নির্জন নিরালা একটা রঙিন ফুলের বাগান ঘেরা ছোট্ট কটেজের গেটের মধ্যে ঢুকতে ঢুকতে সন্ধ্যার আধো অন্ধকারে রমেনের হাত জড়িয়ে ধরল মালতী। এই নাকি হাসপাতাল? এমন ছোট্ট বাড়ি, এত অল্প লোক? তা হবে, হয়তো খুব দামি, তাই এমন একক ব্যবস্থা। এক বুড়ি মেম এগিয়ে এলো সহাস্যে। হাতের দস্তানা দুটো পরে নিতে নিতে ভেতরে নিয়ে এলো তাদের। একটু দূরে গিয়ে কি জানি ফিসফিস করল রমেনের সঙ্গে। টাকা নিল মুঠো ভরে। তারপর বলল, আজকের রাতটা তো থাকতে হবে। কেন? থাকবো কেন?
যেন এই ভয়টাই করছিলেন। এমন ভঙ্গিতে ভুরু কুঁচকে মালতীদি রমেনের দিকে তাকালেন। সহজ গলায় রমেন বলল, হয়তো দরকার। ডাক্তার দেখাতে এসেছি, দেখিয়ে চলে যাব। মালতীদি সোজা হয়ে দাঁড়ালেন। সোজা না বলে হয়তো শক্ত হয়ে দাঁড়ালেন বলা উচিত। তাছাড়া এমন নয় যে হঠাৎ এসেছি, তুমি তো এদের বলেই গিয়েছিলে। দেরি হয়ে গেছে বোধহয়। মালতী সবেগে মাথা নাড়াল। না না, আমি থাকবো না, আমার ভালো লাগছে না। চাপা গলায় তিরস্কার করল রমেন। সবটাতেই ছেলে মানুষই করো না তো, মানায় না। কি মানায় আর মানায় না তার বিচার বুদ্ধি রমেনের আসতে পারে, কিন্তু মালতী তো সেই মালতী। দুপা সরে এলো সে, ঢোক গিলে বলল, আমি কিছুতেই আসব না। এরা ডাক্তার, তুমি রোগী, এখানে এদের কথায় চূড়ান্ত। রোগী বলে আমার ইচ্ছের কোনো দাম নেই তা তো হতে পারে না। ডাক্তার দেখাতে এসে থেকে যেতে হয়, এমন অদ্ভুত কথা আমি কোনোদিন শুনিনি। এই ঘটনা কি তোমার জীবনে আর ঘটেছে? এ অবস্থায় কি করা উচিত বা দরকার সেটা তো জানবার কথা নয় তোমার। প্রথমবার যথেষ্ট যত্ন নিতে হয়, অনেক কিছু ভাবতে হয়, অনেক বেশি সাবধান থাকতে হয়। থাক, এদের কাছে আর যত্ন নিয়ে কাজ নেই আমার। মোটমাট রাত্রিরে থাকবো না আমি। কেন? না না, আমার ভয় করে। এই দেখো, ভয় কি? রমেনের গলা কোমল হয়ে এলো। আমি তো আছি। তুমিও থাকবে? থাকবো না তো তোমাকে একা রেখে যাব নাকি? এবার একটু ভাবল মালতী, একটু ইতস্তত করল। রমেন বলল, সুন্দর জায়গা, আমার তো এমনিতেই লোভ হচ্ছে থাকতে। দুজনকে আসতে দেবে ওরা? নিশ্চয় দেবে। যদি না দেয়? তাহলে দুজনেই চলে যাব। ও। রমেন পিঠে হাত রাখল, মৃদু হাসে বলল, পাগলি। কম্পাউন্ডের চারিদিকে তাকিয়ে বলল, ভীষণ ভালো লাগছে জায়গাটা, একটা ঘরের খাঁচা থেকে আকাশের বাসা। ভারী মুখে মালতী বলল, এত যদি ভালো লাগে তাহলে গ্রামে থাকলেই হয়। তাই থাকবো। রমেন মালতীর সঙ্গে কথা রেখে পাশের অফিস রুমে গিয়ে ঢুকল, কিন্তু বেরিয়ে এলো তক্ষুনি। বলল, এসো। সুন্দর ঘর, সাজানো গুছানো, নরম বিছানার আদর যেন হাত বাড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে। মেয়ের এসে চা দিয়ে গেল দুজনকে। ডাক্তার এসে নাড়ি টিপে দেখলেন, ইঞ্জেকশন দিলেন 2বার। বুড়ি মেম গল্প করে গেল এক চোট। একজন নার্স এসে ওষুধ খাইয়ে গেল একবার। সমস্ত পরিপাটি, সমস্ত নিখুঁত। রাত্রিরের খাওয়ারও এতটুকু নিন্দে করতে পারল না মালতী। ইঞ্জেকশন দিল কেন? ঘুমোতে ঘুমোতে রমেনের গায়ে নিজের শিথিল হাতখানা বিছিয়ে দিয়ে প্রশ্ন করল মালতী। রমেন বলল, তুমি ভারী দুর্বল। রোজই দেবে নাকি? তা কি জানি, দরকার হলে দিতে পারে। রোজ আমাকে পাবে কোথায়? পাওয়ার দরকার কি? ইঞ্জেকশন দিতে হলে কি শহরে আর কোনো ডাক্তার নেই? এরা প্রেসক্রিপশন করে দেবে। তাই তো। পরম নির্ভয়ে অনেকদিন পর অত্যন্ত নিরুদ্বেগে ঘুমিয়ে পড়ল মালতী। আর ঘুম ভাঙল একেবারে সকাল 7টায়। রমেন উঠে বসে দাড়ি কামাচ্ছে। জানলার কাছে পিছলে পড়ছে সূর্যের আলো। ফুলের গাছগুলো আন্দোলিত হচ্ছে হাওয়াতে। মালতী উঠে বসল গা থেকে কম্বল সরিয়ে। ঘুম হলো? মুখ না ফিরিয়ে বলল রমেন। তুমি এত সকালে? মালতী ওদেরই দেয়া ড্রেসিং গাউনটা গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে পায়ে স্যান্ডেল গলালো। নিজের বাড়ি নয় সে খেয়ালটা ছিল, তাই ঘুম ভেঙে গেল। মুখ ধুয়ে এসো, এর মধ্যে বুড়ি এসে উকি মেরে গেছে 2বার। ডাক্তার 9টার মধ্যে আসবেন। মালতী তাড়াতাড়ি ঢুকলো বাথরুমে। বেরিয়ে এসে দেখলো ব্রেকফাস্ট দেয়া হয়ে গেছে। ঠিক কাঁটায় কাঁটায় 9টার সময়ে ডাক পড়ল মালতীর। পরীক্ষার জন্য তোলা হলো তাকে লম্বা টেবিলে। টুপি পরা লাল মুখ দুজন নার্স দাঁড়িয়ে রইল দুপাশে। ডাক্তার অ্যাপ্রনের ফিতে বাঁধতে বাঁধতে কাছে এগিয়ে এলেন। চুপচাপ, থমথম। বুকটা ঢিপ ঢিপ করল মালতীর, কি জানি কেন।
মালতী জানতো না ডাক্তাররা মানুষকে কেমন করে অজ্ঞান করে। যিনি বড় ডাক্তার তিনি তাকে দেখলেন ভালো করে। ছোট ডাক্তার তার ইঙ্গিতে আবার ইঞ্জেকশন দিলেন। তারপর মুখের ওপর খপ করে কি যেন পরিয়ে দিলেন একটা। তখন জানতেন না মালতীদি যে ওটার নাম গ্যাস মাস্ক। পরে জেনেছিলেন। অবাক হয়ে ভয় পেয়ে ছটফট করে উঠলেন তিনি। যতটা তার মনে পড়ে প্রাণপণে চিৎকার করেছিলেন, বাঁচাও বাঁচাও বলে। তারপরে গভীর ঘুমে ছেয়ে এলো শরীর। সুখের ঘুম। নিঃসারে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখেছিলেন একটা। কি স্বপ্ন মনে নেই স্পষ্ট, কিন্তু ভাবতে মন আকুল হয়ে ওঠে। একটা অদ্ভুত অনুভূতির শিহরণ বয়ে যায়। তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ছাড়া ছাড়া, ভাষা ভাষা। মস্ত এক সরোবর, তার জল গভীর নীল, অসংখ্য পদ্ম। পদ্মের মৃণালগুলো হঠাৎ সহস্র বাহু হয়ে তাকে ডাকল। আর সেই হাতছানির আকর্ষণে সমস্ত পৃথিবী এগিয়ে এলো কাছে। আকাশ নেমে এলো। আকাশের পাখিরা পাখা মুড়ে টুপ করে ডুব দিল জলে। আর সেই ডুবে যাওয়ার শব্দ থেকে সৃষ্টি হলো এক সুর তরঙ্গ। সেই তরঙ্গ অন্ধ ভ্রমরের মতো গুনগুন আওয়াজে বাতাসে ভাসতে লাগলো ঢেউয়ের মতো কেঁপে কেঁপে। তারপর মিশে গেল কোথায়? এই অপূর্ব ঐশ্বরিক অভিজ্ঞানের জন্য মালতীদি সত্যি কৃতজ্ঞ বোধ করেছিলেন রমেনের উপর। রমেনই তো একমাত্র মানুষ যে তাকে এই সুসময় নিয়ে যেতে পারে, এমন স্বপ্ন দেখাতে পারে। যখন চোখ মেলে তাকালেন, সূর্যে ঝিম ধরেছে। মধ্যাহ্নের আবেশে কেবল স্থির, অচঞ্চল, অবিকৃত একটা প্রচণ্ড তাপ। এই সময় সমস্ত জ্যোতি নিয়ে, আগুন নিয়ে সূর্যদেব ঘুমন একটু। তারপরে অপরাহ্ন নামে। তিনি পাশ ফেরেন। তারপর পাটে যাবার আগে মেজাজ ঠান্ডা হয়ে আসে তার। সন্ধিক্ষণ আসে। তিনি মিলিত হন রাত্রির সঙ্গে। মালতীদের শরীরেও ঝিম ছিল তখন। চোখ চেয়ে তাকালেও ঘুমের ঘোর ছিল, বুদ্ধি বোবা ছিল। রমেনকেই দেখেছিলেন তিনি, মুখের উপর ঝুঁকে আছে। কি কি কেমন আছো? মালতীদি ঠোঁট নেড়েছিলেন, কথা ফোটেনি। সেই ঘোর কাটতে সময় লেগেছিল তার। সেই রাতটাও সেই কটেজে কাটিয়েছিলেন। সম্পূর্ণ জেগে উঠতে উঠতে পরের দিন আবার মধ্যাহ্ন। ব্যাপার কি বলো তো? অবাক হয়ে রমেনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তিনি। আমাকে ওরা অজ্ঞান করে নিল কেন? সিগারেটে লম্বা টান দিয়ে রমেন বলল, ইন্টারনাল পরীক্ষার আজকাল এই আধুনিকতম পদ্ধতি। রমেন সিগারেট খায় না বেশি। বেশি কেন, প্রায় নার মধ্যেই ধরা যায়। নেশার ধাত নেই তার। পান করতেও পটু নয়। খুব ভালো কিছু না হলে সেদিকে তাকায় না। মনের বিশেষ কোনো অবস্থায় প্রতীক তার এই সব। মালতী বলল, বাজে কথা। বাজে কি কাজের 2-4 দিন বাদেই বুঝবে। মনে মনে সন্দেহ হচ্ছে মালতীর। চোখে চোখ রেখে সেই স্থির রইল। রমেন দৃষ্টি সরিয়ে নিয়ে জানলায় গিয়ে দাঁড়ালো। ফিরল একটু পরেই। এবার তাহলে যাবার ব্যবস্থা করি, কি বলো? সত্যি করে বলো তো, আমাকে কি করা হলো? কি আবার? এই বুড়ি এখানে শহর থেকে বাইরে, এত দূরে কিসের হাসপাতাল পেতে বসেছে? বলছো কি তুমি? জিজ্ঞেস করছি, আমাকে এখানে এনে এদের দিয়ে তুমি কি করালে? একটু চুপ করে থেকে রমেন বলল, যা ভালো। রমেন, বলো, সত্য কথা বলো। মালতীর মুখোমুখি দাঁড়ালো রমেন। মাথার উপর আস্তে হাত রেখে তার চেয়েও আস্তে বলল, তোমাকে অব্যাহতি দিলাম। অব্যাহতি? হ্যাঁ মালতী। কি থেকে তুমি আমাকে অব্যাহতি দিলে? বন্ধন থেকে। আমার সব বন্ধন তো তুমি। তুমি ছাড়া আর আমার কি আছে? তাহলে তাই। তাই বলতে পারলে কথা? তবে আমার কি থাকলো? সব। যেমন ছিলে আবার তেমনি হলে। দুর্বল মাথায় রমেনের কথা ঝাপসা লাগে মালতীর। ছটফট করে ওঠে।
কি যেন বুঝেও বোঝে না। রমেন আদর করল। আর কথা না লক্ষ্মীটি, একটু চুপচাপ থাকো, আমি যাবার বন্দোবস্ত করি। মালতী চুপ করে চোখ বুঝল। তার শক্তি ছিল না। সম্পূর্ণটা রাস্তা ট্যাক্সি করে ফিরতে হলো। মালতীর এই শরীরে উপায় ছিল না তাছাড়া। খরচ হলো যথেষ্ট, কি আর করা, খরচের পাল্লাতেই পড়েছে রমেন। তা যাই হোক, টাকার তার অভাব নেই। টাকার বিনিময়ে যে এত বড় একটা দায় থেকে সে মুক্তি পেল, মনে মনে বোধহয় তার জন্যই শত শতবার ধন্যবাদ দিল ঈশ্বরকে কিংবা বিজ্ঞানকে। বাড়ি ফিরে কিন্তু মালতীদি আর একটিও কথা বললেন না রমেনের সঙ্গে। রমেনও তাই নিয়ে কিছু ব্যস্ত করল না নিজেকে, বরং এড়িয়ে চলতে পেরেই যেন বাঁচল। একটা চাপা দম বন্ধ করা গুমোট হাওয়া। আবার মাঝখানে টেবিলের দুপাশের খাটে দুজনের বিছানা পড়ল নতুন করে। তারপর অল্প কয়েকদিনের মধ্যেই সম্বন্ধ ক্ষীণ হয়ে এলো। সন্তান উৎপাটনের কারণটা বুঝেছিলেন মালতীদি। বুঝেছিলেন রমেনের ধাতি এই নয় যে একটা মানুষের সঙ্গে সে আবদ্ধ হয়ে থাকতে পারে সারা জীবন। ছোট জলার ব্যাঙ নাকি সে? তার প্রেমের বিস্তার যে আকাশের চেয়েও বিশাল। স্ত্রী পুত্র নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান অসহ্য তার পক্ষে। নিত্য নতুন মেয়ের প্রেমে সে ভেসে বেড়াতে চায় অবাধ স্রোতে। বিয়ের বন্ধনেও তার অনীহার এই একমাত্র কারণ। স্বামী হতে যার এত আপত্তি, সে আর পিতা হবে কেমন করে? তবে আর কেন? এরপরে মালতীদি নিজে থেকে সরে গেলেন একদিন। এত সব কথা মালতীদি নিজে আমাকে বলেননি, বলেছিল মঞ্জুশ্রী। মঞ্জু আরও বলেছিল রমেনকে নাকি সে নিজেও দেখেছে। সত্যি বলতে কি, কোনো এক সময়ে কলকাতায় 3 মাসের বসবাসে রমেনকে দেখে তারও মূর্ছা যাবার দশা হয়েছিল। এমনও হয়েছিল যে মনে মনে এই লোকটাকে নিয়ে খেলা করতেই তার বেশ ভালো লাগত। অমন সুন্দর রমেন যে মালতীদির সঙ্গে এমন একটা বিশ্বাস হন্তার পাঠ করেছে, ভাবতেই অবাক লাগে। আর করেছে কি না তাই বা কে জানে। লেখাপড়া শিখলে কি হবে? মালতীদিটা একটা বোকা। কেন রে বাপু, না হয় বাচ্চা নাই হতো, পছন্দ যখন করে না, তাই বলে অত মান দেখিয়ে চলে আসবার দরকারটা কি? সঙ্গে সঙ্গে এসব বলেছিল মঞ্জুশ্রী। এক শাখার গল্প শুনতে গিয়ে এত, অথচ এসবের ফাঁকে শাখাটা কবে আর কখন যে রমেন মালতীদিকে পড়িয়েছিল তাই আর জানা হলো না। অনেক বর্ষার দিনে আমি আর মালতীদি একসঙ্গে ভিজেছি। অনেক গরমের রাতে আমি আর মালতীদি সারা রাত পাশাপাশি ছাদে শুয়ে গল্প করেছি। চৈত্রের পাতা ছড়া সন্ধ্যার উতলা হাওয়ায় কবিতা পড়েছি একসঙ্গে। শীতের দিনের কত রোদ্দুর জ্বলা উত্তপ্ত সকালে রমনার মাঠে হেঁটে বেরিয়েছি, গান করেছি, চুপ করে থেকেছি, উদ্দাম তর্কে ঘর ভরে দিয়েছি। সব সব আমার মালতীদির সঙ্গে। আমার সেই বয়সটা আর সেই সময়টা শুধু মালতীদিতেই রঙিন। আমার 28 বছরের বয়সের বন্ধু, আমার গুরু, আদর্শ, আমার পরম আত্মীয়, আমার সোনামরা দিনগুলোর একমাত্র সঙ্গী। মালতীদিকে ভালোবেসে আমি ভালোবাসার গভীরতা জেনেছিলুম, পবিত্রতা জেনেছিলুম। আমি তাকে ঈশ্বরের মতো ভালোবাসতুম। আমার চোখে মালতীদির চাইতে সুন্দর আর ভালো আর মধুর কি ছিল তখন? ঢাকাতে চাকরি নিয়ে এসেছিলেন তিনি, ইডেন কলেজের প্রফেসরই। মাত্রই বছরখানেক ছিলেন। তারপর মন ঘুরল তার। আলাদা ছোট্ট একটা বাড়ি নিয়েছিলেন পুরানা পল্টনে। সামনে বাখারির বেড়া দেয়া বাগান ছিল একটুখানি। বাগানে প্রজাপতি উঠত, পাড়ার ছেলেরা ছুটে আসত ফড়িং ধরতে। মালতীদির বুড়ি দাই খিটিমিটি করত। মালতীদি সকৌতুকে হাসতেন। লজেন্স আর আবেদের বিস্কুট এনে রাখতেন মুঠো ভরে দেবার জন্য। পুষ্যের সংখ্যা প্রতিদিন বাড়ত। বিকেলে তাদের লুকোচুরি খেলা হতো, আর সন্ধ্যার অন্ধকার ছেয়ে যখন রাত নামত, গেটের মাধবীলতার ঝোপে জোনাকি জ্বলত তখন। দক্ষিণের খোলা বারান্দায় বেতের চেয়ারে টেবিলে বসে বসে তিনি কাজ করতেন। অবসর সময়ে ডেক চেয়ারে এলিয়ে বিশ্রাম করতে করতে বই পড়তেন। আর আমাকে দেখলে আলো হয়ে উঠত মুখ।
সেই বুড়ি দায় বসে বসে তকলি কাটত আর গল্প করত। একবার মহাত্মাজিকে দেখেছিল সে এক গল্প 100 বার। এত শান্তি, এত সুন্দর পরিবেশ, এমন নিরিবিলি নির্ঝঞ্ঝাট চাকরি। তবু মালতীদের কিন্তু মন টিকল না। মঞ্জু বলল, ঠিকবে কি? মালতীদির কোনো লজ্জা আছে? আবার যে রমেনের সঙ্গে পত্রালাপ চলছিল। তাই নাকি? কৌতূহলে হয়ে উঠেছিলুম, খুশিও। ভালোই তো। যাকে এত ভালোবাসেন মালতীদি, এত কিছুর পরেও যার দেয়া শাখার বাঁধনটি তিনি কিছুতেই খুলে ফেলতে পারেননি, তার সঙ্গে যদি আবার ওর একটা মিটমাট হয়ে পুনর্মিলন ঘটে যায় তো ভালো। এদিকে দেখ, মঞ্জু মুখর হয়ে ওঠে বিরক্তিতে। ওর জন্য তো মালতীদির এত কষ্ট। বিলেতে দিনগুলো শেষে কি যে সাংঘাতিক হয়ে উঠেছিল তা তো জানিস না। কি লজ্জা, কি লজ্জা! ঘটনাটা সবাই জেনে ফেলেছিল কি না? কোনো বাঙালি ছেলেমেয়েরা তো মিশতই না। ওর সঙ্গে দেখলে ফিক করে হাসত, কানাকানি করত, গা টিপত, এমনকি বাঙালি ছাড়াও ভারতীয় অন্যান্য ছাত্রছাত্রীরাও। ভীষণ অন্যায়। রেগে উঠে বললুম, এসব ব্যক্তিগত ব্যাপার নিয়েও যদি ঘোট পাকাবে, তবে কূপমণ্ডপগুলো বিদেশে গিয়েছিল কেন? তা কি করবি? মঞ্জুশ্রীর চোখ টান করল। তোর না হয় অতি প্রিয় মালতীদি, তাই বলে সবার তো আর নয়। সবাই ক্ষমা করবে কেন এই অন্যায়? কি অন্যায়? কি না, একটা ছাত্রী পড়তে গেছে কত কষ্ট করে, পড়াশোনা করো, তা নয় প্রেম। আর প্রেমও কি যেমন তেমন? বাচ্চা হবার দরকার ছিল কি? বারে, বাচ্চা হবে না? কেন হবে? ওরা কি বিয়ে করেছিল? ভালো তো বেশি ছিল। ভালোবাসলেই হলো? তবে আবার কি, ভালোবাসে বলেই তো তাদের ছেলে মেয়ে হয়। ক্যাবলামি করিস না। মালতীদি কুমারী ছিলেন না? আহা, কুমারী আবার কোথায়? একসঙ্গে তো ছিলেন। সেটাই তো যথেষ্ট অন্যায় হয়েছিল। সাক্ষী সাবুতের কথা তো হচ্ছে না, আইনের কথাও নয়। যারা দুজন দুজনকে অত ভালোবাসে, সেখানে তাদের বাচ্চা হবেই। এখন রমেন একটা স্কাউন্ড্রেল, তাই। তা অবশ্য বলতে পারিস। মঞ্জুশ্রী কি জানি কি ভেবে গলার স্বর নামালো, সহানুভূতি সুরে বলল, মালতীদির নিহাতি মনের জোর ছিল, তা নইলে ওই কষ্টকে জয় করে, ওই দুর্নামকে তুচ্ছ করে ঠিকঠাক ফিরে তো এলো। অবশ্য বাপ মাকে সর্বশান্ত করে ছেড়েছে, ডিগ্রিটাও পায়নি। রাধামোহন কাকার অমন অকস্মাৎ মৃত্যুর কারণই তো মালতীদি। মালতীদির বাবা মারা গেছেন? কবেই তো, কিন্তু কি ভালোই বাসতেন মেয়েকে। এখন বুঝি আবার রমেনের জন্য কলকাতা গেলেন? তাছাড়া আবার কি? কই, আমাকে তো বলেননি। আমাকে কি বলেছেন? আমি আন্দাজেই বুঝেছি। কি সুন্দর বাড়িটা ছিল, কি শান্তিতে ছিলেন, সুখে থাকতে ভূতে কি লয়। আমি চুপ করে রইলাম। মঞ্জু বলল, কৈফিয়ত অবশ্য দিয়েছেন একটা, এর চেয়েও নাকি ভালো চাকরি পেয়েছেন, তাই যাচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানিতে। ভেবে দেখ, মালতীদির মতো মেয়ে কাজ করবেন ইন্স্যুরেন্সে। কি বুদ্ধি, কি যুক্তি! আমিও ভাবলাম সে কথা। মালতীদির মতো ছোট্টখাট্ট একটুখানি একটা মানুষ, আর যা ভালো মানুষ, তিনি কি করবেন ওসব চাকরির ঝামেলায় গিয়ে? বললুম, ওর পক্ষে কলেজের কাজই সবচেয়ে যোগ্য ছিল, লিখতেন টিখতেন। আর লেখা, রমেনই ওর মহাকাল। রমেনের সঙ্গে আবার নতুন করে পত্রালাপ আরম্ভ হলো কি করে? ভগবান জানেন। শেষের দিকে তো দেখেছি দিনরাতে চিঠি লেখার পালা। রমেনও লিখত, মালতীদিও লিখতেন। কই, আমি তো কখনো। তুই কি জানবি? বাধা দিল মঞ্জুশ্রী। দায়টা দেশে গেল, পরে আমি ছিলাম না কদিন, তখন দেখেছি রোজ চিঠি আসছে মালতীদির নামে, আর ঘুম থেকে উঠে চা খেয়ে তার জবাব লিখতে বসেছেন মালতীদি। তা যে রমেনেরই চিঠি সেটা তো আর জানিস না। কেন জানবো না? জিজ্ঞেস করেছি না। মালতীদি নিজে বলেছেন রমেনের চিঠি। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। এত ভালোবাসা, এত বন্ধুতা, সারাদিন এত একসঙ্গে থাকার ঘটা, অথচ আমাকে বলেননি এত বড় খবরটি। আমি এতই পর, এতই দূর। কলকাতা গিয়েও মালতীদি নিয়মিত চিঠি লিখছিলেন আমাকে, আমিও ঠিকমতো জবাব দিচ্ছিলুম। এরপরে সেটা কয়েক ফোঁটা চোখের জলে সমাপ্ত হলো।
আমি অভিমান করে বন্ধ করে দিলুম জবাব দেয়া। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আস্তে আস্তে চাকায় ঘুরে ঘুরে কতবার করে পার হলো কত ঋতু। মালতীদের বিচ্ছেদের বেদনার উপর আস্তে আস্তে এক এক পল্লা বিস্তৃতির পলিমাটি পড়তে লাগল। দেখতে দেখতে পুরো হয়ে উঠল সে আস্তরণ। আমাদের চিঠি লেখালেখি ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে ডুবে গেল একদিন। ভুলে গেলুম সব কথা, এমনকি তার ঠিকানাটাও হারিয়ে গেল কবে। আর তারপর প্রায় 6 বছর পরে আবার আমার সঙ্গে দেখা হলো মালতীদির। ততদিনে জীবনের পরিবর্তন হয়ে গেছে অনেক, অনেক বয়স বেড়েছে, অনেক দায়িত্বও। স্ত্রী হয়েছি, মা হয়েছি, ঢাকা ছেড়ে কলকাতায় স্থায়ী বাসিন্দা হয়েছি, আরও কত কি। গিরিডিতে বেড়াতে এসেছিলুম পুজোর ছুটিতে, সঙ্গে লোকজন নিয়ে এসেছি। সুন্দর একটি বাড়ি পেয়েছি, আর সারাদিন ঘুরে বেড়াচ্ছি কাজে অকাজে। এর মধ্যে কোনো এক পরিচিত বাড়িতে বিকেলে চায়ের নিমন্ত্রণে গিয়ে দেখি মালতীদি। আমি অবাক। ঠিক তেমনি করমচা ছাঁদের চোখে মিষ্টি হাসি, তেমনি চিনিদের মতো হলদেটে গায়ের রং, তেমনি ছেলে মানুষ চেহারা। এলোমেলো ঘন চুলে মাথা ঝাঁকালেন, তারপর দুহাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আমাকে। আর জড়িয়ে ধরার প্রবল আকর্ষণে বুঝলাম আমাকে তিনি ভোলেননি। চোখে জল এসে গেল। ভালো আছিস? অভিমান করে বললুম, জেনে দরকার আছে কিছু? নেই বুঝি? সব জানি। বিয়ে করেছিস তা জানি, মেয়ে হয়েছে তা জানি, মেয়ের নাম মালতী রেখেছিস তাও জানি, কিন্তু মালতী রেখেছিস কেন রে? মালতী তো নয়, মধুমালতী। ওই হয়েছে, প্রথমে ওরকমই মধুটুধু একটা থাকে, শেষে মালতীতেই মিশে যায়। মালতীতে মিশুক, বোধহয় তাই চেয়েছি। তাই চেয়েছিস? একটা নিঃশ্বাস ছাড়লেন মালতীদি। তবে তুই দেখছি আমাকে একেবারে ভুলে যাসনি। পাছে ভুলে যাই সেজন্যই নামটা জপ করছি মেয়েকে ডেকে ডেকে। আমি হাসলাম, মালতীদিও হাসলেন। ভুলে গেলে 1000 বার উচ্চারণেও আর সেই ফোটে না, তা বুঝি জানিস না? এবার স্বীকার করলাম কন্যার নামকরণের ভারটা ঠিক আমার উপরে ছিল না, ওটা ওর বাবারই ফেভারিট নাম। আমার নাম মণিমালা, অতএব মেয়ের নাম মধুমালতী। দুটো ম, শুনতে নাকি ভীষণ মিষ্টি। তাই বল। মালতীদের আদর করে কাছে বসালেন। সব পরিবেশ ভুলে, যা তার স্বভাব, একাগ্র হয়ে উঠলেন আমাকে নিয়ে। আশ্চর্য, এতদিন এত কিছুর পরেও 2-4 দিনের মধ্যে আবার আমরা তেমনই ঘনিষ্ঠ হয়ে উঠলাম। মালতীদিকে ধরে নিয়ে এলাম নিজের বাড়িতে। স্বামীকে লিখলাম, তুমি চলে যাবার পর ভেবেছিলাম অধিক স্বাস্থ্য সঞ্চয় আর আমার কর্ম নেই। তোমারই যখন পুরো একটা মাস থাকার ছুটি জুটল না, তখন সেই ছুটি আর ঠাকুর চাকর নিয়ে আমি ভোগ করি কোন লজ্জায়। পাত্তারি গোটাবার চেষ্টা করছিলাম। এমন সময় মালতীদির সঙ্গে দেখা, ঠিক সে মালতীদি। আর মালতীদির সঙ্গে আমার ইতিহাস তোমার অবিদিত নেই। সবচেয়ে যেটা অবাক করার কথা, সেটা হচ্ছে মালতীদিকে আমার ঠিক তেমনি ভালো লাগছে। তাই ভাবছি, বাড়িটা যখন আগাম ভাড়া নিয়ে গেছে একবার, রেল কোম্পানিকে অতগুলো টাকা দিয়ে যখন একবার এসেই পড়েছি, এতগুলো লোক, তখন না হয় থেকেই যায় পুরো সময়টা। উষ্ট্রির ধারে বেড়াতে বেড়াতে একদিন বললুম, আবার আপনি রমেন সেনের জন্য কলকাতায় এসেছিলেন? চোখ মাকিয়ে মালতীদি বললেন, ধ্যাত, কে বলল? ভাবছেন আপনি বলেননি বলে আমি আর কিছু জানি না? কিছু জানিস না? সব জানি। তাহলে সেই রাগে তুই আর চিঠি লিখিসনি? হ্যাঁ। আচ্ছা, হিংসুক তো তুই। হিংসা আবার কি, রীতিমতো রাগ হয়েছিল আমার। কেন? আপনার যে একটা সামান্য আত্মসম্মান জ্ঞান নেই, এটা ভাবলেই আমার। আত্মসম্মান? মালতীদি তার ছোট ভেসে থাকা নীল চোখ তুলে আকাশে তাকালেন। আমি উত্তেজিত হয়ে বললাম, যত দুঃখ তা আপনার ওর জন্যই। মালতীদি আসতে বললেন, জানি। তবে? সে তুই বুঝবি নে। কেন বুঝব না? তুই তো স্বামীকে ভালোবাসিস তো? তার সঙ্গে এর কোনো মিল নেই।
একবার ভালোবাসলে কি আর তার মুক্তি আছে রে? ওর আছে আর আপনার নেই না? কি আর করা। আমি হলে ভুল বলছিস। যতক্ষণ ভালোবাসা আছে ততক্ষণ কিছুই করবার থাকে না। ভালোবাসা না ছাই, অমন লোককে আবার কেউ ভালোবাসতে পারে? মালতীদি তেমনি তাকিয়ে রইলেন আকাশে। আমি বললুম, এবার আপনি বিয়ে করুন। দে না একটা খুঁজে পেতে। আত্মস্থ হয়ে হাসলেন মালতীদি। দেব। মালতীদির একটা নরম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, ঠাট্টা নয়, বিয়ে না করলে সংসারের সুখ কি তা আপনি বুঝবেন না। একজন ভদ্র সুস্থ সজ্জন ভালো স্বামী যে মেয়েদের জীবনে কতখানি তা আপনি তখনই জানবেন যখন তাকে পাবেন। পাওয়া না পাওয়া কি আমার হাতে? নিশ্চয়ই, যে যা চায় সে তাই পায়। যুক্তিতে হেরে গেলি। যদি ভেসে বেড়ানো মানুষই আমি ভালোবাসি তাহলে তাকে তো পাওয়াই গেছে। পাওয়া? যে মানুষ স্ত্রীকে স্ত্রীর সম্মান দেয় না, মা হবার আশ্বাস দেয় না, তার নাম মানুষ, তাকে আবার পাওয়া? মালতীদের মুখে বিকেলের ছায়া, হাসিটি করুণ দেখালো। বসন্ত ক্ষণিক, সেই ক্ষণিকতাটুকুই তার মাধুর্য। কেবলই কি কচি পাতার কলরোল? ফুল চাই না, ফল চাই না। তেমনি প্রেমিকাও স্ত্রী হয়, স্ত্রী মা হয়। রমেনের কাছে আপনার তবে কিসের প্রত্যাশা? কি পাবেন? দীর্ঘশ্বাস ছাড়লেন মালতীদি। আমিও মাঝে মাঝে তাই ভাবি, কিন্তু বারে বারে রমেন আমাকে লক্ষ্যচ্যুত করে। আপনার সেটুকু মনের জোর নেই? ও ডাকলে আমি থাকতে পারি না। মালতীদির গলা বর্ষার বাতাসের মতো ভেজা। আমি বড় দুর্বল। আমার কষ্ট হলো এরপরে তর্ক করতে। একটু চুপ করে থেকে বললাম, উনি এখন কোথায়? সন্ন্যাসী হয়েছে। সন্ন্যাসী? চমকে উঠলাম। মানে? মানে ভগবানকে পাবার চেষ্টা করছে। সে কি? আমি কলকাতা আসবার পরে 6 মাস 8 মাস বেশ ছিল। তারপরে আবার দেখলাম মেয়ে বন্ধু নিয়ে ঘুরে বেড়ানো শুরু হয়েছে। যা তা, আপনি কিছু বললেন না? অসহ্য হয়ে ঝগড়া করলুম একদিন, সে যে ডুবলো আর পেলুম না। ও ওই রকমই। ওই রকমই? মালতীদের নিস্তেজ গলায় আমি তাজ্জব। রেগে বললুম, ওকে আপনার জেলে দেওয়া উচিত, ওর ওপর প্রতিহিংসা ব্রত গ্রহণ করা উচিত। না রে, ওর কোনো দোষ নেই। দোষ আমার অদৃষ্টের। শূন্য বাড়িতে সে কথাটাই ভাবছিলাম বসে বসে। হঠাৎ দেখি আবার একদিন হাজির হয়েছে এসে। কি না, সে সন্ন্যাসী হচ্ছে, কারো সঙ্গে দেরাদুন যাচ্ছে দীক্ষা নিয়ে। ওর চোখের দৃষ্টি নিষ্পাপ, মুখের দিকে তাকালে আমি পৃথিবী ভুলে যাই। ওর দোষ গুণ সব মিথ্যে হয়ে যায় আমার কাছে। কেঁদে ফেলে বললুম, রমেন, আমার কথা কি তুমি কখনো ভাবো না? বলল, ভাবি। তবে? চুপ করে রইল। আমি ওর পা ভাসিয়ে দিলুম চোখের জলে। বললুম, তবে আমাকেও নাও। পা সরিয়ে নিয়ে বলল, কোনো বন্ধন স্বীকার করায় আমার অভ্যেস নয় মালতী। একমাত্র তুমি আমাকে বারে বারে বাঁধো। আমাকে ভুলে যাও তুমি। নিষ্ঠুর! এই কি তোমার কথা? এ আমার একমাত্র কথা। তুমি কি মানুষ? কি করব, বিধাতাই আমাকে এমন করে গড়েছেন। বিধাতার দোষ দিও না, বিধাতা নিজেও তোমার মতো পাথর নন। হয়তো তাই। সত্যি কথা বললে আঘাত পাবে। তবু বলি, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু ভালো আমি বাসি না। এ কথা শুনে বুকটা যেন বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারলুম না। শান্ত হয়ে উঠে বসলাম ধীরে ধীরে। বললাম, কাকে ভালোবাসো? কাউকেই না, ভালোবাসতে আমি শিখিনি। তাই বুঝি এতকাল পরে ঈশ্বরকে ভালোবেসে ভালোবাসা অভ্যেস করবে? রমেন হাসল। কে জানে, তাকে বাসবো বলে হয়তো এতদিন অপেক্ষা করেছিলাম। হয়তো এতদিনের এত তোমরা 5 জনে আমার অভ্যেসের চর্চা, এই লক্ষ্যে পৌঁছাবার উপলক্ষ। এত বুক মারিয়ে কোন লক্ষ্যে তুমি পৌঁছবে রমেন? বিষ্ণু বক্ষই একমাত্র বক্ষ মালতী। আমি আর কথা বলতে পারলাম না।
আমার বুকের ভেতরের হাড় পাঁজরা যেন ভেঙে গেল, যেন স্নায়ুতন্ত্রী সবকে ছিঁড়ে দিল এক টানে। চুপ করে দাঁড়িয়ে রইলাম দরজা ধরে। সে হাসতে হাসতে সন্ন্যাসী হতে চলে গেল। মালতীদি চুপ করলেন। বিকেল আঁধার হয়ে এলো। আকাশে তারা ফুটে উঠল একটি দুটি করে। পেছনে উষ্ট্রির শীর্ণ রেখা পড়ে রইল রূপোর পাত হয়ে। ফিরে আসতে আসতে অনেক পরে আমি জিজ্ঞেস করলাম, কতদিন হলো গিয়েছেন? 4 বছর। 4 বছর? 4 বছর। এতদিন পরেও আপনি তাকে ভুলতে পারেননি? না। খবর টবর নেয়? নিত না, কিন্তু আবার ডাক পড়েছে তার। ডাক পড়েছে মানে? বলছে আমার আশ্রমে এসো, শান্তি পাবে। আপনি শান্ত না অশান্ত সে খবরটি কে জানালো তাকে? জানি না। আপনি নিশ্চয়ই চিঠি লিখেছিলেন? না। সে যাবার পরে এই তার প্রথম খবর? এর মধ্যে আর চিঠিপত্র লেখেননি? না। আপনিও না? আমি লিখেছিলাম প্রথম প্রথম কয়েকখানা, সে জবাব দেয়নি। আপনি বা লিখতে গিয়েছিলেন কেন? টিকতে পারলুম না। পাগলের মতো ঘুরে বেড়াতাম এখানে ওখানে। শেষে চিঠি লিখলে যেন অবসান হতো একটা। দুঃখের একটানা রেলগাড়িটা একটু থামতো হাঁপ নিতে। ওষুধ খেয়ে ঘুমের মতো। কি অদ্ভুত! কিন্তু জবাব না দিয়ে ভালোই করেছিল। ভুলে গিয়েছিলুম প্রায়। এর মধ্যে মা মারা গেলেন। ছোট বন্ধুটির বিয়ে হয়ে গেল। আমিও যেন মাটি পেলাম পায়ের তলায়। তারপর তারপর ঢোক গিললেন মালতীদি। দেখ তো দেখি কি কাণ্ড। সলজ্জ ভঙ্গিতে মুখ নামালেন তিনি। কাণ্ড আবার কি? রীতিমতো রাগ হলো আমার। আপনি আবার তাই বলে সন্ন্যাসিনী হতে ছুটবেন নাকি? না না, ছুটব কেন? তবে ভাবছি কি। মালতীদি ইতস্তত করে বললেন, একবার দেখে এলে হয় ব্যাপারটা কি? কখনো না। আমি কি ওর জন্য যাব? এক ভদ্রলোক যাচ্ছেন। যাক। অত ভাবছিস কি বোকা? তুই বুঝি ভাবিস ইচ্ছে হলেই সন্ন্যাসিনী হওয়া যায়? নেহাত কৌতূহল একটা। বুঝলাম আবার আগুনে হাত দিতে সাধ হয়েছে মালতীদির। আবার রমেন তাকে দুঃখ দিতে পণ করেছে। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রতিভা বসুর লেখে একটি উপন্যাস মালতীদির গল্প এর 2য় পর্ব। এরপরে আসছে 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।